গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদনে ধস, সরবরাহ হচ্ছে চাহিদার মাত্র 1/3। নবায়নযোগ্য জ্বালাতে মনোযোগী হওয়ার তাগিদ। কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা, বিকেল 3:30 থেকে ফের বাংলা ব্লকেড। দেশজুড়ে বন্যা পরিস্থিতির উন্নতি, ধীর গতিতে পানি নামায় দুর্গতদের ভোগান্তি। 10 জেলায় এখনো বিপদসীমায় নদ নদীর পানি। এবং গুরুদাসপুরে বিদ্যুতের মিটার চুরি করে ফোন নাম্বার রেখে যাচ্ছে চোরচক্র, ফেরত পেতে গুনতে হয় অর্থ, নির্বিকার প্রশাসন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। চীনে 3 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি গতরাত 12:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি চীনের স্থানীয় সময় রাত 10টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। বেইজিংয়ে অবস্থানকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। সফরকালে দুদেশের মধ্যে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই হয়েছে। বাসাবাড়িতে গ্যাস নেই, সিএনজি রিফিল স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। উৎপাদনের ধস নেমেছে শিল্প কারখানায়। চাহিদার 1/3 কম গ্যাসের সরবরাহে দেশ জুড়ে, তাই প্রকট হচ্ছে লোডশেডিংও। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মনিরুল ইসলামের রিপোর্ট। দেশে দৈনিক 410 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। সরবরাহ করা হচ্ছে 240 থেকে 260 কোটি ঘনফুট গ্যাস। ফলে চাহিদার 1/3 বেশি গ্যাস সরবরাহ হচ্ছে না। রাজধানীর বাড্ডার একটি সিএনজি রিফিল স্টেশনের সামনের সড়কে 2 কিলোমিটার গাড়ির সারি। চাপ কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছে না, তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা যায়, এমন থেমে থাকা ঢাকায় প্রতিদিন 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। গ্যাস নিতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা জায়গা, তো এটা আমাদের অনেক সময় যাইতেছে না। গ্যাস নাই, প্রেসার নাই, লাইনে গ্যাস নাই, আমরা কি করব? এখানে আমার 4টা নজলের মধ্যে একটা নজল চলতেছে, রাত্র সেম জিনিস। রাজধানীর বাড্ডা নতুন বাজারের দক্ষিণ নয়ানগর আবাসিক এলাকার চিত্র আরও ভয়াবহ। এখানে গ্যাস আসে মধ্যরাতে আর যায় ভোর রাতে। গ্যাস না পেলেও বিল ঠিকই গুনতে হয়। 4টে বাজে উঠলেও গ্যাস পাওয়া যায় না, তাইলে কেমনে রান্না করবো আর কেমনে খাওয়া দাওয়া করবো? 1টার দিকে রান্না করে আবার 4টার দিকে উঠতে হয়, 5টার দিকে গ্যাস চলে যায়। বিল না দেখে করবো, লাইজে রাখা টেলে, ওই জন্য আমরা গ্যাস সিলিন্ডার জ্বালাই, সোলার বিলও দিই, গ্যাস বিলে দিতেছি। তবে সবচেয়ে করুণ দশা দেশের শিল্প কারখানায়, বিশেষ করে পোশাক কারখানায় উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। আমাদের ফ্যাক্টরিতে যে সমস্ত গ্যাস লাইনগুলো আছে, এখানে 24 ঘন্টা আমি বোধহয় 3 ঘন্টা গ্যাস পাই না, যাও পাই খুব কম। আমরা বিভিন্ন টাইপের সিলিন্ডার আমরা সংগ্রহ করি, আমরা বিভিন্ন পাম্পে যখন গ্যাস সিএনজি স্টেশনে বা গ্যাস পাম্পে যখন আমরা গ্যাস সংগ্রহ করতে যাই, সেখানে দীর্ঘ লাইন। গ্যাসের চাহিদা বৃদ্ধি সহ বৈদেশিক মুদ্রা সংকটে গ্যাসের আমদানিতে কিছুটা সাধন, অভ্যন্তরীণ উৎপাদন ও মজুত ঘাটতি এবং বঙ্গোপসাগরে একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের এই সংকট সৃষ্টি হয়েছে। বাংলাদেশে অবভিয়াসলি আমাদের যে নিজস্ব গ্যাস সরবরাহ সেটা দিনে দিনে কমে আসছে, সেটা বৃদ্ধি করার সুযোগ আছে। তবে এ সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম। 600 মেগাওয়াটের সাথে আরো প্রায় 1000 মেগাওয়াট আমরা জানি বিভিন্ন পর্যায়ে সম্পূর্ণ প্রকল্প শেষ হওয়ার পর্যায়ে আছে। তো সেটা হয়তো এই বছরের মধ্যে আরো 1000 মেগাওয়াট হয়তো যুক্ত হবে। আমি মনে করি এই 1500 মেগাওয়াটের সাথে আরো 1500 মেগাওয়াট যুক্ত করে দিনের বেলা সোলার দিয়ে আমরা জ্বালানি সংরক্ষণ বা জ্বালানি বাঁচাতে পারি আর কি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কোটা নিয়ে উচ্চ আদালতের রায় প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীদের একাংশ। কোটা নিয়ে বুধবার হাইকোর্টের রায়ে 1 মাসের স্থিতাবস্থা জারি করেন প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ। এতে অসন্তুষ্টি জানিয়ে সকল গ্রেডে 5% কোটা রেখে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে আজ বিকেল 3:30 থেকে বাংলা ব্লকেট শুরু করবে তারা।
পানি কমতে থাকায় সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ধীর গতিতে পানি নামায় বন্যা দুর্গত এলাকার মানুষ ভোগান্তিতে রয়েছে। এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে 10 জেলার 8 নদীর পানি। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানির উচ্চতা 9 সেন্টিমিটার কমে বিপদসীমার 36 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা ছাড়া ঘাঘট, করতোয়া, তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে গাইবান্ধা থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল কবির। রাসেল, বন্যা দুর্গত এলাকার মানুষের জীবনযাত্রা সহ সার্বিক বিষয়ে আমাদের জানান। আসলে পানি কমতে শুরু করলো, এখনো যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য নদীগুলো বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনার মাধ্যমে একটু আমি জানাই যে আসলে পানি কমলে ভোগান্তি কিন্তু মানুষের শূন্য হয়ে গেছে। ভোগান্তি মানুষকে আসলে আরো ভোগান্তিতে ফেলে দিয়েছে। বিশেষ করে গাইবান্ধার চর অঞ্চলের যে মানুষগুলো আছে তাদের জীবন পানি কমার সঙ্গে সঙ্গে দুর্ভোগে পরিণত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সদর উপজেলায় ঘাঘট নদীর পাড়ে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পানি কমছে এবং আমরা বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখেছি মানুষের যে ভোগান্তি, পানি কমার সঙ্গে সঙ্গে তাদের বাড়িগুলো ভেঙে গেছে এবং আমরা দেখেছি তাদের পানি বেশি পানিতে সবসময় থাকার কারণে তাদের মুখে তাদের পায়ে ঘা হয়েছে এবং এই ঘরগুলো নিয়ে তারা আসলে খুব দুশ্চিন্তার মধ্যে আছে। আমরা অনেক ভুক্তভোগীর সাথে কথা বলেছি এবং এখন আসলে তাদের যে সংকট, বিশেষ করে যারা কৃষক, আপনি জানেন যে এই গাইবান্ধা জেলা কৃষি নির্ভর। এবার প্রায় 5,500 হেক্টর জমির ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের আসলে এখন যে দুশ্চিন্তা, ঘরে ফেরার পর তাদের খাদ্যের সাথে লড়াই এবং নতুন বীজ বুনবে সেদিকে লড়াই, এই সব ভোগান্তিগুলো আসলে বন্যা পরবর্তী এগুলো আরো ভোগান্তিতে পরিণত করেছে। আসলে আমরা এই বিষয়ে বিভিন্ন সহযোগিতার বিষয়ে জেলা প্রশাসক কাজী নাহিদুল হোসেনের সাথে কথা বলেছি। এবার কিন্তু প্রায় 20,000 পরিবারকে 5,000 টাকা করে 10 কোটি টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা প্রদান করেছে এবং শুকনো খাবার মজুদ রয়েছে। পাশাপাশি তারা কাজী নাহিদুল ইসলাম আমাকে জানিয়েছে তাদের স্বেচ্ছাসেবী দল আছে এবং সবকিছু মিলেই তারা বলেছে সর্বোচ্চ দিয়ে তারা বন্যা দুর্গত মানুষের পাশে আছে। এই ছিল গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতির আমার কাছে সর্বশেষ মাহমুদ। রাসেল, আপনাকে ধন্যবাদ। নাটোরের গুরুদাসপুরে অভিনব কায়দায় চুরি হচ্ছে বিদ্যুতের বাণিজ্যিক মিটার। চুরির সময় চিরকুট রেখে দিয়ে যাচ্ছে চোরচক্র। ফেরত পেতে গ্রাহককে দিতে হয় 5 থেকে 7,000 টাকা। অভিযোগ যাওয়ার পরও নিশ্চুপ প্রশাসন। চোরচক্রের কাছে জিম্মি হয়ে দিশাহারা বাণিজ্যিক মিটারের মালিকরা। চুরি রোধে প্রশাসনিক কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। নাটোর থেকে মিজানুর রহমানের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। 5 জুলাই শুক্রবার গভীর রাতের ঘটনা। একসঙ্গে চুরি হয় 36টি চালকলের বাণিজ্যিক মিটার। চোরচক্র এসব মিটার চুরি করে সেখানে রেখে যায় পলিথিন দিয়ে মোড়ানো চিরকুট। সেখানে মোবাইল নম্বর দেয়া থাকে, সেই নম্বরে ফোন দিলে মিটার পাওয়া যায়। তবে এজন্য বিকাশ অথবা নগদে পাঠাতে হয় 5,000 থেকে 7,000 টাকা। আপনি বলবেন না যে আমার সমস্যা কোথায়? যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বার দেওয়ার কথা বলতে উল্টাপাল্টা কথা বলে। ওই থানা তোর বাপের আছে, আগে ওখানে জিজ্ঞাসা করে, এরকম ধরনের কথা বলতিছে। এই মালিকরা সব আইলো, এসে কল করে সেই যোগাযোগ করে সে 5,000 টাকা দিয়ে সেই মিটার বাড়াতো। টাকাও দিলাম, মিটারও পাইলাম, কিন্তু চোর তো ফাঁকেই থাকলো। এতে বিপাকে পড়েছে এখানকার চালকল মালিকরা। মিটার চুরি রোধে প্রশাসনের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান চালকল মালিকরা। আমার ম্যানেজার রিং দিছে যে আমার মিটার নাই মিলের। পরে আমি আসছি, আসার পরে ওই লোকের কাছে রিং করছি, করার পরে উনি আমার থেকে 8,000 টাকা চাইছে। কতবার টাকা দিব আর এইভাবে চোরকে কতবার মিটার নিব আর লাগাবো? এই মিটারের জন্য এখন কার কাছে বিচার চাইতে যাবো? যার কাছে যাওয়া যায় কেউ কোনো প্রতিকার করে না। মেয়রের কাছে গেলে মেয়রের কাছে তোমরা চেষ্টা করো। আমাদের দাবি প্রশাসনের কাছে, আমরা চোরকে দেখতে চাই। পুলিশ বলছে মিটার চোর চক্রদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে গ্রাহকদের আতঙ্ক দূর করতে টহল জোরদার করা হয়েছে।
গভীর রাত্রে মিটার চুরির বিষয়টি অবগত হওয়ার পর অত্র এলাকায় টহল পার্টি জোরদার করা হয়েছে এবং এই পার্টি শনাক্তকরণের জন্য কার্যক্রম অব্যাহত আছে। আশা করা যায় অচিরে এই পার্টি শনাক্ত করা সম্ভব। পল্লী বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা জানান, চুরি ঠেকাতে গ্রাহকদেরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। মিটারগুলো পাওয়ার জন্য পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা গ্রাহককে মিটারের নিরাপত্তার জন্য তাদেরকে মোটিভেশন প্রক্রিয়া অব্যাহত আছে, মাইকিং করা হয়েছে, লিফলেট বিতরণ করা হয়েছে ইতিপূর্বে। আমরা আশা করি এর সুষ্ঠু সমাধান হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ নীলফামারীর ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে ধইঞ্চা চাষ করা হচ্ছে, যা সবুজ সার হিসেবে জমিতে ব্যবহার করে প্রতি বছর আলুসহ অন্যান্য ফসল চাষে রেকর্ড করেন তারা। ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারের কর্মকর্তারা কৃষকদের সবুজ সার ধইঞ্চা চাষে উদ্বুদ্ধ করছেন। নীলফামারী থেকে মইনুল হকের তথ্য আরও জানাচ্ছেন আফরিন পপি। ধইঞ্চা গাছ সবুজ সার হিসেবে ফসলি জমিতে ব্যবহারে রাসায়নিক ও জৈব সারের চাহিদা পূরণ করে এবং এতে করে ভালো ফসল উৎপাদন হয়। বপনের ৪৫ দিন পর গাছকে ট্রাক্টর দিয়ে মাটির সাথে মেশানোর পর পানি দিয়ে পচানোর ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে গাছ পচে সবুজ সার তৈরি হয়। এতে করে জমির উর্বরতা যেমন বাড়ছে, তেমনি কমেছে ফসলের উৎপাদন খরচ। ডোমার ভিত্তিবীজ আলু খামারে উৎপাদিত ফসলে ধইঞ্চা সবুজ সার হিসেবে ব্যবহার করে সাফল্য এসেছে। আলু করার পর আমরা এই ধইঞ্চা চাষ করছি। এই জমি ধইঞ্চা চাষ করার পরে এটা এখন মারে দিচ্ছি, ধইঞ্চাটা মারে দিয়ে সবুজ সার করার জন্য। এই ধইঞ্চা আমরা ফেলার পরে এখানে জৈব সার, রাসায়নিক সার ব্যবহার কম করার জন্য জৈব সার হিসাবে এটা উৎপাদন করা হয়। ধইঞ্চাকে পচে আমরা আইল বাঁধি এবং পানি ঢুকাই এবং সবুজ সার হিসাবে ব্যবহৃত করি। ধইঞ্চা চাষ করলে আমরা যে জমিতে শক্তি কম এবং মাটি ভালো না, আমরা যদি ওই জায়গায় ব্যবহার করে থাকি তাহলে সারের পরিমাণটা একটু কম লাগে। এই সার ব্যবহারে যেমন কৃষকের উৎপাদন খরচ কমছে, অন্যদিকে বাড়ছে জমির উর্বরতা শক্তি। ধইঞ্চা চাষাবাদের মাধ্যমে জমির গঠন, বুনট উন্নয়নের পাশাপাশি নিউট্রিশন, পুষ্টি উপাদান ধারণ ক্ষমতা বাড়বে। পাশাপাশি হলো মাটির যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হবে এবং এই ধইঞ্চা করার কারণে আমাদের প্রতি হেক্টরে প্রায় 90 থেকে 120 কেজি নাইট্রোজেন বা 200 কেজি সমপরিমাণ ইউরিয়া সাশ্রয় হবে। আমি চাষি ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কমপক্ষে একবার 40 থেকে 45 দিন সময়ের মধ্যে একটি ধইঞ্চা ফসল উঠানো যায়। যদি একান্ত প্রতি বছর না পারা যায়, অন্তত 2 বছর পরে হলেও যেন একবার করে আমরা সবুজ সার হিসেবে ধইঞ্চা ফসল চাষ করি। জমিতে রাসায়নিক সার কম ব্যবহার করার জন্য জৈব সার হিসেবে ধইঞ্চা উৎপাদন করা হয়। এবার ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে 200 একর জমিতে সবুজ সার হিসেবে ধইঞ্চা চাষ করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার জেলা উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ। জেলা যুব মহিলা লীগের কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবিলম্বে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন হয়েছে। কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় খাগড়াছড়ি ঢাকা প্রধান সড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট পালন করে সংগঠনের নেতাকর্মীরা। নরসিংদী পলাশ 2 আসনের সংসদ সদস্য আনারুল আশরাফ খান দিলীপ উপজেলার আমদিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক উদ্বোধনী জনসভা করেছেন। এ সময় তিনি 6টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন, একটি কমিউনিটি ক্লিনিক ও 11টি পাকা সড়ক উদ্বোধন করেন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবছর 15 হেক্টর জমিতে লটকনের চাষ হচ্ছে। প্রায় 10 বছর আগে উপজেলার কুলগঙ্গা গ্রামে লটকনের চাষ শুরু করেন রুমনা আক্তার নামের এক নারী উদ্যোক্তা। 200 চারা দিয়ে পতিত জমিতে শুরু করেন এর বাগান। এতে সাফল্য পেয়ে এখন তিনি সফল। লটকন ছাড়াও তার বাগানে রয়েছে রামবুটান, আম, এলাচি সহ নানা প্রজাতির গাছ। এটা আমি একদিন আম চারার জন্য নার্সারিতে গেছি, যা দেখি লটকনের চারা, ওইখান থেকে আমার পছন্দ হয়েছে, যে ইচ্ছা হয়েছে যে দেখি লটকনের বাগান করলে কিরম লাভবান হওয়া যায়।
এই কারণে পরে আমি ওইখান থেকে লটকনের 200 চারা কিনে আনলাম। রুমানার বাগান দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। তার কাছ থেকে উৎসাহ পেয়ে অনেকেই শুরু করছেন এর বাগান। আমি এই লটকন দেখতেছি, লটকন দেখে ভালো লাগতেছে। আমি আসছি লটকনের বাগানটা দেখতে আসছি, চারা কিনতে আসছি। এই লটকন বাগানে এসে কাজ করি, ওষুধ দেই, বীজ দেই, ভিটামিন দেই, গাছের পরিচর্যা করি। ফলন শুরুর পর এক একটি গাছে 30 থেকে 50 কেজি লটকন ধরে। বাগান রেটে প্রতি কেজি লটকন 60 থেকে 70 টাকা দরে বিক্রি হয়। বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে গুবি নিতে আসে এবং আপনার গাছ চারা নিতে আসে। 32টা গাছ হচ্ছে আপনার টাকা দিছি 40,000। জেলায় 215 মেট্রিক টন লটকন উৎপাদনের লক্ষ্যমাত্রার সামনে রেখে নতুন উদ্যোক্তাদের এটি চাষে উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি বিভাগ। লটকনের রোগ বালাই খুব একটা তেমন হয় না, সামান্য যত্ন পরিচর্যা নিলেই কিন্তু ভালো একটা ফলন প্রত্যেক বছর পাওয়া যায়। তো আমরা ওনাকে কারিগরিভাবে বা এই গাছ রক্ষণাবেক্ষণের জন্য কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে অন্যান্য কৃষকদেরকে আমরা লটকন আবাদ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ দেব। সরকারি সহযোগিতা পেলে লটকন ফল রপ্তানিতে নতুন সম্ভাবনা সৃষ্টির আশা করছেন স্থানীয়রা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। খাগড়াছড়িতে জোন কমান্ডার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মাটিরাঙ্গা পৌরসভা একাদশ। মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে গুইমারা সদর ইউপি একাদশকে 2-1 গোলে হারায় তারা। পুরস্কার বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় মধ্যপাড়াকে 1-0 গোলে হারায় বোয়ালি ইউনিয়ন। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কোটা নিয়ে উচ্চ আদালতের রায়ে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। বিকেল 3:30 থেকে ফের বাংলা ব্লকে। দেশ জুড়ে বন্যা পরিস্থিতির উন্নতি, ধীর গতিতে পানি নামায় দুর্গতদের ভোগান্তি। 10 জেলায় এখনও বিপদসীমার উপরের নদ নদীর পানি। এবং গুরুদাসপুরে বিদ্যুতের মিটার চুরি করে ফোন নাম্বার রেখে যাচ্ছে চোরচক্র, ফেরত পেতে গুনতে হয় অর্থ, নির্বিকার প্রশাসন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।